আচার্য গজাননের কথায় চাণক্য নিজের ক্রোধ প্রশমিত করলেন। উপস্থিত রাজকুমারদের মুখে একটা স্বস্তির ভাব ফুটল, কারণ তারা ভাবল যে আচার্য গজানন তাদের শাস্তি থেকে নিস্তার দেবে। চাণক্য রাজকুমারদের মুখের ভাব দেখেই তাদের মনের স্থিতি বুঝে আচার্য গজাননের চোখে চোখ রেখে বললেন, একথা সত্য যে চন্দ্রগুপ্ত বিনা অনুমতিতে অত্যুৎসাহে তক্ষশিলার প্রাঙ্গণে প্রবেশ করেছে, কিন্তু এই রাজকুমারেরা ওরা ওর সাথে যে ব্যবহার করেছে সেটা তো তক্ষশিলার শিক্ষার অন্তর্ভুক্ত নয়। এদের সবার নিজেদের ভুলের আভাস হওয়া আবশ্যক। বেশ, ঠিক আছে, তাহলে আপনি আপনার শিষ্যের শাস্তির ব্যবস্থা করুন, আর আমার ছাত্রদের আমার অধীনে ছেড়ে দিন। ওদের কি শাস্তি দিতে হবে সেটা আমি বিচার করব, উৎসাহের সাথে বললেন গজানন। চাণক্য খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছিলেন যে গজানন ওই ছাত্রদের শাস্তির হাত থেকে নিস্তারের জন্য যথাসম্ভব প্রচেষ্টা করে যাচ্ছেন। তিনিও গজাননের সুরে সুর মিলিয়ে বললেন, বেশ, তবে গুরু শিষ্যের সম্পর্কের কথাই যদি বলেন, তবে তক্ষশিলার প্রতিটি শিষ্যের ওপর প্রতিটি গুরুর অধিকার রয়েছে। কারণ এখান থেকে শিক্ষা সম্পূর্ণ করার পর সব ছাত্রই কোনো নির্দিষ্ট গুরুর প্রতিনিধিত্ব করে না, তারা প্রতিনিধিত্ব করে সম্পূর্ণ তক্ষশিলার। চাণক্যের কথাগুলো গজাননকে যেন তীর বিদ্ধ করল। তিনি রাগবশত ওই রাজকুমারদেরকে 3 দিন ধরে রন্ধনশালাতে খাবার তৈরি করার শাস্তি দিলেন। এবার গজানন বিদ্রুপ করে চাণক্যকে বললেন, আশা করি এবারে আপনি সন্তুষ্ট হয়েছেন, আর এবার আপনিও ওই বালকটিকে যথাযথ শাস্তি প্রদান করবেন। চাণক্য গজাননের কথার উত্তরে বললেন, অবশ্যই আচার্য, কিন্তু আমার কাছে শাস্তির মূল অর্থই হলো তার প্রভাব। যতক্ষণ না কোনো ব্যক্তি শাস্তি পেয়ে নিজের ভুল অনুধাবন করতে পারবে এবং নিজের ভুল সংশোধনের চেষ্টা করবে, ততক্ষণ ওই শাস্তি অর্থহীন। এ কথা বলেই চাণক্য গজাননকে নমস্কার জানিয়ে চন্দ্রগুপ্তর হাত ধরে প্রস্থান করলেন। গজানন পেছনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে নিজের মনে বললেন, চন্দ্রগুপ্তের পরীক্ষার দিনটা আসুক, সেই দিন আমি ওকে উপলব্ধি করাবো যে পরাজয় কাকে বলে। সেদিন আপনিও মানতে বাধ্য হবেন কেবল আপনি শ্রেষ্ঠ নন। চাণক্য চন্দ্রগুপ্তর হাত ধরে তাকে নিয়ে তক্ষশিলার প্রধান দ্বার দিয়ে বেরিয়ে একটা নির্জন স্থানে যাচ্ছিলেন। চন্দ্রগুপ্ত অনুভব করছিল সে অনেক বড় ভুল করেছে। হয়তো আচার্য শাস্তি স্বরূপ তাকে তক্ষশিলায় বিদ্যা লাভের অধিকার থেকে বঞ্চিত করবে। স্বপ্ন অধরাই থেকে যাবে। চন্দ্রগুপ্ত পথের মাঝে চাণক্যের হাত ছেড়ে তার চরণে লুটিয়ে বলল, আমায় ক্ষমা করে দিন আচার্য, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনাকে আমি কথা দিচ্ছি, এরপর আর কখনো আপনাকে কোনো অভিযোগের সুযোগ আমি দেব না। চন্দ্রগুপ্ত একটু থামল, তারপরে আবার বলল, আচার্য, আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আমাকে তক্ষশিলাতে শিক্ষা গ্রহণের অধিকার থেকে বঞ্চিত করবেন না। তার মুখে অনুতাপের ছাপ স্পষ্ট ছিল। চাণক্যর ক্রোধ ততক্ষণে অনেকটাই শান্ত হয়েছে। তিনি চন্দ্রগুপ্তকে মাটি থেকে তুলে বললেন, দেখো চন্দ্রগুপ্ত, শিক্ষা গ্রহণের সর্বপ্রথম নিয়ম হলো অনুশাসন। বিনা অনুশাসনে শিক্ষার কোনো মূল্য নেই। তুমি যা করেছো তার জন্য শাস্তি তো তোমাকে পেতেই হবে, কিন্তু তক্ষশিলায় প্রবেশের জন্য তোমায় প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চাণক্যের কথা শুনে চন্দ্রগুপ্ত একটু আশ্বস্ত হলো। চাণক্য আবার বলল, আচার্য গজাননের তত্ত্বাবধানেই কিন্তু তোমার পরীক্ষা হবে, আর এই পরীক্ষা যতটা তোমার ততটাই আমার। শাস্তির বিষয়ে বলতে গিয়ে চাণক্য একটু আবেগঘন হয়ে পড়লেও নিজের এই দুর্বলতা তিনি চন্দ্রগুপ্তর সামনে প্রকাশ করলেন না। তিনি খুব ভালো করেই জানতেন যে আচার্য গজানন চন্দ্রগুপ্তের প্রবেশের পরীক্ষাতে যথাসম্ভব বাধার সৃষ্টি করবে। তাই নিজের সমস্ত দুর্বলতাকে সরিয়ে তিনি চন্দ্রগুপ্তকে শারীরিক ও মানসিকভাবে এতটাই দৃঢ় করে তুলতে চাইছিলেন যাতে সে যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। প্রবেশিকা পরীক্ষার কথা শুনেই চন্দ্রগুপ্ত উৎসাহিত হয়ে তার আচার্যকে বলল, আচার্য, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি। চাণক্য একটু হেসে বললেন, চন্দ্রগুপ্ত, আমার শিক্ষা গ্রহণ করার প্রথম শর্তই হলো তুমি এতদিন যা শিখেছ সেগুলো সব তোমায় ভুলতে হবে। নিজের মস্তিষ্ককে শূন্য করে এক নতুন শুরুর জন্য তৈরি হতে হবে। চাণক্যের এই কথাটা ছোট্ট চন্দ্রগুপ্তর বোধগম্য হলো না, কিন্তু সে জানতো না
যে খুব শীঘ্রই তার গুরুই তার সবচেয়ে বড় শত্রু রূপে আত্মপ্রকাশ করবে। চাণক্য চন্দ্রগুপ্তকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিকটে অবস্থিত এক আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। আশ্রমটি চাণক্যের বিশিষ্ট শিষ্য সুরজমলের। বহুকাল পরে গুরু শিষ্যের সাক্ষাৎ। আবেগঘন চাণক্য সুরজমলের সাথে চন্দ্রগুপ্তের পরিচয় করিয়ে বললেন, সুরজমল, এই হলো চন্দ্রগুপ্ত। ওকে তক্ষশিলায় প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে। আমি চাই পরীক্ষা পর্যন্ত ও এখানেই বাস করুক। সুরজমল সসম্মানে তার গুরু ও চন্দ্রগুপ্তকে অভ্যর্থনা জানালেন। রাত হতেই চাণক্য আবার চন্দ্রগুপ্তর খাদ্যে অল্প মাত্রায় বিষ মিশিয়ে দিলেন। আর সেই বিষের প্রভাবেই চন্দ্রগুপ্তর শরীর যেন শিথিল হয়ে পড়ল। সে শয্যা গ্রহণ করতে যাওয়ার জন্য প্রস্তুত হতেই চাণক্য তার কাছে এসে এমন কিছু বললেন যা শুনে চন্দ্রগুপ্ত হতভম্ব হয়ে গেল। চাণক্য বললেন, ঘুমোতে যাচ্ছ যাও, কিন্তু খেয়াল রেখো যে আজকে ঘুমানোর সময় তুমি একবারও পাশ বদলাবে না, একদম সোজা হয়ে শোবে। এটাই তোমার শাস্তি। চন্দ্রগুপ্ত বুঝতে পারল না যে আচার্য কেন তাকে এই কথা বলছে। তবুও সে সম্মত হয়ে চাণক্যকে কথা দিয়ে শুতে চলে গেল। শয্যা গ্রহণ করার সঙ্গে সঙ্গেই চন্দ্রগুপ্তর চোখে নিদ্রা জড়িয়ে এসেছিল। কিন্তু তখনই কপালের মাঝখানে জলের ফোঁটা পড়তেই তার ঘুম ভেঙে গেল। সে বুঝে উঠতে পারছিল না যে বিনা বৃষ্টিতে কোথা থেকে জল পড়ছে। সে আবার ঘুমের চেষ্টা করতেই আবার জলের ফোঁটা তার কপালে এসে পড়ল। এবারে চন্দ্রগুপ্ত চারিদিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল কুটিরের ছাদে একটা মাটির ঘড়া বাঁধা রয়েছে। খানিকক্ষণ বাদে বাদে সেইখান থেকেই জলের ফোঁটা পড়ছে। ঘড়া থেকে পড়া জল চন্দ্রগুপ্তর ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছিল, কিন্তু বচনবদ্ধ চন্দ্রগুপ্ত পাশ ফিরতেও পারত না। সে বুঝতে পারলো যে আজকে সারা রাত তার সাথে কি হতে চলেছে। সুরজমল যখন পুরো বিষয়টা দেখল, সে হতবাক হয়ে গেল। সে বিচলিতভাবে আশ্রমের মধ্যে ভ্রমণরত চাণক্যের কাছে গিয়ে বলল, আচার্য, আমি জানি আপনি ওই বালকটার সঙ্গে যা করছেন সেটা ভেবে চিন্তেই করছেন, কিন্তু আপনার এরূপ ব্যবহারের কারণ? সুরজমলের প্রশ্নের উত্তরে চাণক্য বললেন, আজকে সারা রাত নিদ্রায় ব্যাঘাত ঘটার কারণে কালকে চন্দ্রগুপ্ত মনোনিবেশ করতে পারবে না, আর তখনই তার সতর্কতার পরীক্ষা হবে। সুরজমলের দিকে তাকিয়ে চাণক্য আরো বললেন, একজন রাজার সবচেয়ে বড় গুণ হলো সতর্কতা। প্রতি মুহূর্তে প্রতিটা পরিস্থিতিতে সঠিক নির্ণয় নেওয়াটাই একজন রাজার সবচেয়ে বড় গুণ, আর চন্দ্রগুপ্তের এই গুণকেই আমি খুঁজে বের করতে চাই। চাণক্যের উত্তর শুনে সুরজমল মনে মনে বলল, সত্যি আচার্য, আপনি ধন্য। ভগবান আপনার মতো গুরু যেন সকলকে দেন। সুরজমল আচার্যকে প্রণাম করে বললেন, আচার্য, রাত অনেক হয়েছে, এবার আপনার বিশ্রাম করা উচিত। সুরজমলের কথা শুনে চাণক্য তার দিকে তাকিয়ে হেসে বললেন, তোমার শত্রু যখন জেগে রয়েছে তখন তুমি কি করে ঘুমাবে? তুমি যাও সুরজমল, বিশ্রাম করো। সুরজমল চাণক্যের কথার অর্থ বুঝে উঠতে না পেরে আচার্যকে প্রণাম করে চলে গেল। চাণক্য আকাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে নিজের মনে মনেই বললেন, রাজা ধননন্দ তো ভোগ বিলাসে মদির হয়ে আমায় ভুলেই গিয়েছে, কিন্তু মন্ত্রী পরিষদের মধ্যে কেউ আমায় লক্ষ্য বানিয়েছে। সে সব রকম চেষ্টা করবে আমার সর্বনাশ করার, আর এখন তো তার লক্ষ্যে চন্দ্রগুপ্ত রয়েছে। না না না, আমায় অতি শীঘ্রই সেই অজ্ঞাত ব্যক্তির বিষয়ে জানতেই হবে। চাণক্যের ধারণা একদম সঠিক ছিল, কারণ ধননন্দের মহামন্ত্রী অমাত্য এত তাড়াতাড়ি হাল ছাড়ার পাত্র ছিলেন না। তক্ষশিলা থেকে বহু ক্রোশ দূরে প্রাসাদের মধ্যে চাঁদের উজ্জ্বল আলোর নিচে দাঁড়িয়ে থাকা মন্ত্রী অমাত্যর চোখে মুখে তখনও ক্রোধের ভাব স্পষ্ট পরিলক্ষিত হচ্ছিল। চাঁদের শান্ত আলোয় তার মুখটা যেন জ্বলন্ত লাভার মতো লাগছিল। তার সামনে তখন সেই মাসাই সৈন্য, যে চাণক্যকে হত্যা করার প্রচেষ্টা করেছিল কিন্তু নিজেই আহত হয়ে ফিরেছিল। অমাত্য চিৎকার করে বললেন, একজন নিরস্ত ব্রাহ্মণকে হত্যা করতে পাঠিয়েছিলাম তোমায়, তোমার দ্বারা সেইটুকুও হলো না? মাসাই সৈনিক ভয়ে থর থর করে কাঁপতে কাঁপতে বলল, মহামন্ত্রী, আমি জানি ব্রাহ্মণ নিরস্ত্র ছিল, কিন্তু ওই ছোট্ট ছেলেটা,
ও যেভাবে চিতার মতো ক্ষিপ্র গতিতে তার প্রাণ রক্ষা করলো আপনি ভাবতেও পারবেন না। নিজের বয়সের চেয়ে দ্বিগুণ বুদ্ধিমান বালকটা। আর ওই আদিবাসী লোকটিও তো ছিল যে আমাকে আহত করেছিল। সৈনিকের মুখে বালকের বিবরণ শুনে মন্ত্রী একেবারে স্তম্ভিত ও বিচলিত হয়ে উঠল। চাণক্য এবারে কোন ষড়যন্ত্রের জাল বিস্তার করলো? ওর নিজের তো কোনো সন্তান নেই, তবে বালকটার সাথে ওর কিসের সম্পর্ক? না 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 না, খুব তাড়াতাড়ি আমায় এর উত্তর খুঁজতেই হবে। অমাত্যকে নির্বাক দেখে সৈনিক আবার বলল, মহামন্ত্রী মহামন্ত্রী, একটা শেষ সুযোগ আমায় দিন। আমি কথা দিচ্ছি, ওই ব্রাহ্মণ আর ওই বালকটার ধড়বিহীন মাথা আপনার চরণে এনে রাখবো। সৈনিকের কথা শুনে অমাত্য অত্যন্ত কুপিত হয়ে বললেন, ওদের নয়, প্রথমে তোরটা চাই। অমাত্য ইঙ্গিত করতেই পেছনে দাঁড়ানো সৈনিক এক আঘাতেই মাসাই সৈনিকের ধড় থেকে মাথা আলাদা করে দিল। সামনে দাঁড়ানো গুপ্তচরকে উদ্দেশ্য করে অমাত্য বলল, তুমি আজই তক্ষশিলার উদ্দেশ্যে রওনা দাও। সেখানে পৌঁছে চাণক্য আর ওই বালকটার উপরে কড়া নজর রাখবে। তাদের প্রতিটা সংবাদ যেন আমি সবার আগে পাই। কোনো ত্রুটি আমি সহ্য করব না। গুপ্তচর দ্রুত পদে বেরিয়ে রাতের ঘন অন্ধকারে মিশে গেল। অমাত্য অত্যন্ত উদ্বিগ্ন হয়ে ভাবলেন, কে কে ওই বালক? চাণক্যকে মগধের পরবর্তী রাজা হিসেবে কল্পনা করছে না তো? অমাত্যর কথা সম্পূর্ণ সত্য, কিন্তু মগধ থেকে বহু দূরে এক কুটিরে শুয়ে চন্দ্রগুপ্ত এই সত্য থেকে অজ্ঞাত ছিল। বিষের প্রভাবে নিদ্রায় তার চোখ জুড়িয়ে আসছিল, কিন্তু খানিকক্ষণ পর পর ছাদ থেকে পড়তে থাকা জলের জন্য ঘুমাতে পারছিল না। চাণক্যকে দেওয়া কথা মতো সে সারা রাত পাশ না ফিরে না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিল, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না যে চাণক্যের এই রূপ শাস্তির কারণটা কি। সূর্যোদয় হতেই সুরজমল চন্দ্রগুপ্তকে তার সাথে যেতে বললেন। চন্দ্রগুপ্ত সুরজমলের সাথে পথ চলতে চলতে উৎসুক হয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? আর আচার্যই বা কোথায়? সুরজমল চন্দ্রগুপ্তর সাথে আশ্রমের বাইরে বেরিয়ে বলল, শীঘ্রই তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দুজনে মিলে প্রায় 3 ক্রোশ পথ অতিক্রম করে পাহাড়ের নিচে একটা গুহাতে এসে উপস্থিত হলো। সারা রাত বিনা নিদ্রায় থেকে এই 3 ক্রোশ পথ অতিক্রম করা চন্দ্রগুপ্তর জন্য খুবই দুষ্কর মনে হচ্ছিল। শারীরিক ও মানসিক ক্লান্তিতে তার শরীর শিথিল মনে হচ্ছিল। গুহায় পৌঁছে চন্দ্রগুপ্ত প্রশ্ন করল, এটা কোথায় এলাম আমরা? নির্জন পর্বতের পাদদেশে এই গুহায় সুরজমল কেনই বা নিয়ে এসেছিল চন্দ্রগুপ্তকে? জীবনের প্রথম পাঠে সে কি পারবে উত্তীর্ণ হতে, নাকি চাণক্যের আশার প্রদীপ गुहार अंधकार चिरकालेर मतो निभे जाए। दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी इंटू चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।